হ্যালো শ্রোতা বন্ধুরা, 2023-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতি রইল আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। মডার্ন টিউটোরিয়াল হোমে প্রত্যেকেই আমার স্বাগতম জানাই ও আমার প্রীতি ও ভালোবাসা ব্যক্ত করি। আজকে যে ভিডিও আমি তোমার কাছে করতে চলেছি বা নিয়ে এসেছি সেটা হচ্ছে 19বিংশ শতাব্দীর ভারতবর্ষে শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের ভূমিকা। 19বিংশ শতাব্দীর ভারতবর্ষে শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। প্রথমেই বলি যে আধুনিক ভূমিকাতে বলবে আধুনিক ভারতবর্ষে যেসব সমাজ সংস্কারক এসেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন রাজা রামমোহন রায়। আধুনিক ভারতবর্ষে যেসব সমাজ সংস্কারক এসেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন রাজা রামমোহন রায়, যিনি অত্যন্ত মেধাবী, সাহসী ও ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ ছিলেন, যার সাহসিকতায় আজও বাঙালি অনুপ্রাণিত হয়। ভূমিকাতে বলবে আধুনিক সমাজ সংস্কারের ক্ষেত্রে যেসব সমাজ সংস্কারক এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজা রামমোহন রায়। তার চিন্তা চেতনা আমাদেরকে গভীরভাবে অনুপ্রাণিত করে। তার সামাজিক কর্মসূচি, সামাজিক সংস্কার আমাদের আধুনিক জীবনকে, আমাদের যে জীবন সে আধুনিক জীবনকে আরো সুদূর প্রসারী করেছিল। প্রথমে ভূমিকাতে এইটুকু বললে হবে, সঙ্গে বলবে এই জন্য তাকে আধুনিক ভারতের প্রথম মানুষ বা ভারত পথিক, আধুনিক ভারতের ইরাসমাস বিভিন্ন অভিধাতে ভূষিত করা হয়েছে। এরপর যে পয়েন্ট এসেছে সেটা হচ্ছে রাজা রামমোহন রায়ের শিক্ষা সংস্কার। রাজা রামমোহন রায়ের শিক্ষা সংস্কার, শিক্ষা চিন্তা ভারতের ঐতিহ্য ও গৌরবের সঙ্গে, ভারতের অতীত ঐতিহ্য ও গৌরবের সঙ্গে পাশ্চাত্যের আধুনিক ভাবধারার সমন্বয় ঘটিয়ে এক নতুন শিক্ষা চিন্তার প্রবর্তন করতে চেয়েছিলেন রাজা রামমোহন রায়। শিক্ষা চিন্তা পয়েন্টে বলবে যে ভারতের অতীত ঐতিহ্য ও গৌরবের সঙ্গে পাশ্চাত্যের আধুনিক ভাবধারার সমন্বয় ঘটিয়ে এক নতুন ধরনের শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করতে চেয়েছিলেন রাজা রামমোহন রায়। তিনি চেয়েছিলেন ভারতবর্ষে এমন এক সময় শিক্ষা ব্যবস্থা প্রচলিত হোক যে জনমত ভারতীয় প্রাণে এক নব উন্মাদনার সঞ্চারণ ঘটুক। জনমত ভারতীয়দের প্রাণে এক নব উন্মাদনার সঞ্চার ঘটুক, তিনি এটা চেয়েছিলেন। কেন তখনকার দিনে যে ভারতীয়রা ছিলেন তারা জড়ের মতো মৃত, জড়ের মতো নিশ্চুপ ভাবে জীবনযাপনে ব্যস্ত ছিলেন। আর তিনি চেয়েছিলেন সেই জড়বৎ জীবনে এক নব প্রাণের উন্মাদনা সঞ্চার করতে। আর সেই উন্মাদনা সঞ্চার ঘটাবে কি? ভারতীয় ঐতিহ্য ও গৌরবের সঙ্গে আধুনিক ভাবধারার, পাশ্চাত্যের আধুনিক ভাবধারার এক সমন্বয় ঘটিয়ে। এই জন্য তিনি এক নতুন শিক্ষা ব্যবস্থার প্রচলন করতে চেয়েছিলেন। পরের পয়েন্ট
পাশ্চাত্য শিক্ষার সমর্থক। তিনি পাশ্চাত্য শিক্ষার উগ্র সমর্থক ছিলেন। তিনি মনে করেছিলেন একমাত্র পাশ্চাত্য শিক্ষায় পারে ভারতীয়দেরকে এক নব উন্মাদনায় অনুপ্রাণিত করতে, এক নব শিক্ষা ব্যবস্থার সঙ্গে জুড়ে দিতে। পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্যের জ্ঞান, পাশ্চাত্যের বিজ্ঞান, ইংরেজি শিক্ষা, এগুলো তিনি দর্শন প্রবর্তন করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে প্রবর্তিত হোক। যদি পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত না হয় তাহলে ভারতবর্ষ এর মানুষের আধুনিকরণ সম্ভব নয়। আর তার জন্য তিনি পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিলেন এবং তিনি চেয়েছিলেন পাশ্চাত্যের জ্ঞান, বিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, দর্শন প্রভৃতি শিক্ষা ব্যবস্থার প্রচলন হোক। তিনি পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার উগ্র সমর্থক ছিলেন। এরপর আমরা বলতে পারি শিক্ষা প্রতিষ্ঠান, পাশ্চাত্য শিক্ষার সমর্থক, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন। 1830 খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠায় তিনি সহায়তা করেন আলেকজান্ডার ডাফকে। 1830 খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠায় সহায়তা করেন। 1822 খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। 1822 খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। আর 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠায় তিনি এগিয়ে আসেন এবং তার শ্রম অর্থ দিয়ে বিশেষভাবে সহায়তা করেন। এছাড়া ডেভিড হায়ারের শিক্ষা বিস্তারের কাজে তিনি ছিলেন অন্যতম প্রধান সহযোগী। ডেভিড হায়ার ভারতবর্ষের মানুষের আধুনিকরণ চেয়েছিলেন, যেমন যে ডেভিড হায়ার ভারতবর্ষের মানুষের শিক্ষা, চিন্তা, চেতনায় পরিবর্তন চেয়েছিলেন, সেই ডেভিড হায়ারকে তিনি বিশেষভাবে সাহায্য করেন। আমাদের মনে রাখতেই হবে যে ডেভিড হায়ারের শিক্ষা বিস্তারের কাজে তিনি অন্যতম উদ্যোক্তা ছিলেন। আর বেদান্ত কলেজ তিনি প্রতিষ্ঠা করেন। এবং বেদান্ত কলেজে পদার্থবিদ্যা, আধুনিক রসায়নবিদ্যা, আধুনিক দর্শন প্রভৃতি অধ্যয়ন করা হতো তারই নির্দেশে। এরপর বাংলা গদ্যের জনক আমরা জানি শ্রীরামপুর ত্রয়ী, উইলিয়াম ক্যারি, উইলিয়াম মার্সম্যান ও ওয়ার্ড, এদের প্রচেষ্টায় বাংলা গদ্য বাংলা গদ্যের একটা কাঠামো গঠিত হয়েছিল, স্ট্রাকচারটা তৈরি হয়েছিল, আর সেই স্ট্রাকচারে, সেই কাঠামোতে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন আমাদের ভারত পথিক রাজা রামমোহন রায়। তিনি 23টি বাংলা গদ্য গ্রন্থ রচনা করেন। এই 23টির মধ্যে রয়েছে, আমরা যেমন জানি, বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, আর রয়েছে ভট্টাচার্যের সংবাদ, ভট্টাচার্যের সহিত বিচার, সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের দ্বিতীয় সংবাদ। এরকম 23টি গদ্য গ্রন্থ তিনি রচনা করেন এবং এই 23টি গদ্য গ্রন্থেই রচনার জন্য তাকে আমরা বলি বাংলা গদ্যের জনক। এরপর সংবাদপত্র প্রকাশন। রাজা রামমোহন রায় সংবাদপত্র প্রকাশনায় যে ভূমিকা পালন করেন তার জন্য তাকে বলা হয় ভারতীয় সংবাদপত্রের জনক। তিনি সংবাদপত্র সম্পাদনে যে ভূমিকা পালন করেন, তার যে অগ্রণী ভূমিকা, তার জন্য তাকে বলা হয় ভারতীয় সংবাদপত্রের জনক। আর কি, তিনি নিজেও বেশ কয়েকটি সংবাদপত্র প্রকাশ করেন ইংরেজি, বাংলা ও ফার্সি ভাষায়। বেশ কয়েকটি সংবাদপত্র তিনি প্রকাশ করেন। ইংরেজি ভাষায় করেন, বাংলা ভাষায় করেন,
আর সঙ্গে সঙ্গে ফার্সি ভাষা তো করেন। ফার্সি ভাষা তো করেন মিরাতুল আকবর 1822 খ্রিস্টাব্দে, আর সংবাদ কৌমুদী বাংলা ভাষায় প্রকাশ করেন 1821 খ্রিস্টাব্দে। এটা তার টোটাল শিক্ষা সংস্কার। এই যেগুলো বললাম এই হচ্ছে শিক্ষা সংস্কার। এছাড়া সমাজ সংস্কার, সমাজ সংস্কারে তার অগ্রণী ভূমিকা ছিল। তিনি ভারতবর্ষের এই জড়বৎ সমাজকে এক নবপ্রাণের উন্মাদনা দিতে চেয়েছিলেন। ভারতবর্ষের সমাজের একটা মৃত সমাজ, যে সময় মানুষ বিভিন্ন গোড়ামিতে কুসংস্কারে ডুবেছিল, ভারতবর্ষে সেই সমস্ত সমাজপতিরা, সেই কুলাঙ্গাররা যারা সমাজকে, হিন্দু সমাজকে ধীরে ধীরে অধঃপতনের দিকে ঠেলে দিয়েছিল। শুধু নিষেধমূলক কাজ, এটা করতে নাই, ওটা করতে নাই, এই খাতে নাই, ওই করতে নাই, ওই যাতে নাই, এইসব তাদের কথা। এই কুলাঙ্গার সমাজপতিরা, এই কুলাঙ্গার যে সমাজপতি, এরা কিন্তু সমাজটাকে শেষ করতে চেয়েছিল। রাজা রামমোহন বুঝতে পেরেছিলেন এই গোড়াঙ্গ থেকে বা হিন্দু ধর্মকে যদি, হিন্দু ধর্মের মানুষকে যদি রক্ষা করা না যায়, তাহলে হিন্দু ধর্মের অস্তিত্ব বিনষ্ট হয়ে যাবে। তাই তিনি প্রথম যে কাজ করলেন, জাতিভেদ প্রথার বিরোধিতা। তৎকালীন সময়ে যারা সমাজপতি ছিল, তারা জাতিভেদ প্রথার তীব্র সমর্থক ছিল এবং জাতিভেদ প্রথার প্রবর্তকও বলতে পারে। তাদের কাছে অস্পৃশ্যতার একটা বিশাল বিষয়। উচ্চ বর্ণের মানুষরা নিম্ন বর্ণের মানুষদেরকে সমান হল, তারা পাশে যেত। এই ভয়ঙ্কর সামাজিক ব্যাধি সমাজটাকে শেষ করতে চেয়েছিল। রাজা রামমোহন রায় এই জাতিভেদ প্রথার দূরীকরণে এগিয়ে আসেন। তিনি বজ্রসূচি নামক বাংলা গদ্য গ্রন্থে কি অনুবাদ করেন, অনুবাদ করে দেখে দেন যে জাতিভেদ প্রথা শাস্ত্র বিরুদ্ধ। কোন শাস্ত্রে উল্লেখ নেই জাতিভেদ প্রথা, একমাত্র বাদ মনুসংহিতা, যাকে তো আমরা জানি আম্বেদকর নিজ হস্তে পুড়িয়েছেন। সেই মহান কাজটি তিনি করেছেন আমরা জানি। তাই জাতিভেদ প্রথা তিনি বিরোধিতা করেন। তিনি বলেন, সকল জাতি সমান জাতি, সবাই ঈশ্বরের সন্তান, কেউ উচ্চ নয়, কেউ নিচ নয়, সকলেই সমান। এবং তিনি প্রচার করতে থাকেন বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে জাতিভেদ প্রথার বিরুদ্ধে, এবং সকল জাতি সমান এটা তিনি প্রচার করেন। বজ্রসূচি গ্রন্থ অনুবাদ করে দেখিয়ে দেন বাংলায় যে জাতিভেদ প্রথা ঘোরতর বিরোধী, শাস্ত্র বিরোধী। এই কাজটা তিনি করে দেখান। আর এরপর আমরা দেখেছি সতীদাহ প্রথা নিবারণ। তৎকালীন হিন্দু সমাজে কিছু স্বার্থান্বেষী, অসাধু, কুলাঙ্গার বলতে পারা যায়, যাদেরকে আমরা বলি, শাস্ত্রে বলা যায় যে আমাদের চলতি বাংলায় বললে চলবে আইরাগোল। এই আইরাগোল সম্প্রদায়ের লোকেরা সমাজে এক নতুন প্রথার সৃষ্টি করেছিল। মৃত স্বামীর সঙ্গে জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারার যে নিষ্ঠুর প্রথা, মৃত স্বামীর সঙ্গে জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারার যে কুপ্রথা, তাই হলো সতীদাহ প্রথা। সেই নারীকে, যে নারী সদ্য তার স্বামীকে হারিয়েছে, তাকে সকাল থেকে না খেয়ে উপাস দিয়ে রাখতো, তারপর প্রচুর পরিমাণে তাকে সিদ্ধি নেশা দ্রব্য খাওয়ানো হতো, তারপর তাকে বারবার সতী সতী বলে এতটাই মোটিভেট করত, আর তার মৃত স্বামীর সঙ্গে চিতায় তুলে দিয়ে অগ্নি সংযোগ করা হতো। ঢাক ঢোল কাসর ঘন্টা বাজানো হতো, যাতে তার চিৎকার আর্তনাদ অন্য কেউ শুনতে না পারে। আর চতুর্দিকে বড় বাসের লগি নিয়ে দাঁড়িয়ে থাকতো। সে যখন এই ঝাঁপ দিত গঙ্গায় বাঁচার চেষ্টা করতো, তখন তাকে আবার প্রহার করা হতো। এই কুপ্রথা রাজা রামমোহন রায় নিজ চোখে দেখেছেন এবং তার নিজ আত্মীয় এই বিভৎস মৃত্যু দেখে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে সমাজ থেকে আমি সতীদাহ প্রথা দূর করবই। তিনি এককভাবে সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করেন।
এ কাজে তাকে কেউ সাহায্য করেননি, তিনি তবু ভয় পাননি। তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, এমনকি তার মাতা পিতাও তাকে ত্যাগ করেছিল, তবু তিনি পিছপা হননি, এগিয়ে চলেছিলেন। এবং শেষে 300 জন বিশিষ্ট নাগরিকের স্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র তৎকালীন লর্ড বেন্টিং এর কাছে জমা দেন। আর লর্ড বেন্টিং 1829 খ্রিস্টাব্দে তার আবেদনের ভিত্তিতে কি করেন? আবেদনের ভিত্তিতে 17 নম্বর রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন এবং ঘোরতর শাস্ত্র বিরোধী বলে এবং শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা করে দেন। এরপর রয়েছে নারী কল্যাণ। নারীদের কল্যাণের জন্য তিনি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে সমাজে নারীদের সম্মান নেই, নারীদের মর্যাদা নেই, সেই সমাজ অবনতির দিকে এগিয়ে যাবে। সেই জাতির, সেই সমাজের অধঃপতন ছাড়া আর কোন সম্ভব। তাই নারী জাতির কল্যাণের জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। নারী কল্যাণে তার যেসব কাজগুলো, নারীদের সম্পত্তিতে সমান অধিকারের দাবি করেন তিনি বুঝতে পেরেছেন নারীদের সম্পত্তিতে যদি অধিকার থাকে তাহলে নারীদের মর্যাদাও থাকবে, নারীরা সম্মানও লাভ করবে। তাই নারীদের সম্পত্তিতে সমান অধিকারের জন্য তিনি আন্দোলন করেন। সঙ্গে সঙ্গে নারীদের শিক্ষার জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন, বিভিন্ন স্কুল স্থাপন করেন। আর সঙ্গে সঙ্গে কৌলিঙ্গ প্রথা, যে কৌলিঙ্গ প্রথা নারীদের সর্বনাশের প্রধান কারণ, সেই কৌলিঙ্গ প্রথার দূরীকরণের জন্য, কৌলিঙ্গ প্রথার অভিশাপ থেকে নারীদেরকে মুক্তির জন্য তিনি এগিয়ে আসেন। যে সমাজপতিরা সেই কুলাঙ্গার সমাজপতিরা, এবার এরা গরু মতো এদের বুদ্ধি ছিল, শুধু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই তারা কৌলিঙ্গ প্রথার মতো প্রথাকে জিয়ে রাখতে চেয়েছিল। এই কৌলিঙ্গ প্রথার অভিশাপ থেকে নারী জাতিকে উদ্ধারের জন্য তিনি এগিয়ে আসেন। সঙ্গে সঙ্গে অন্যান্য সংস্কার কাটছে, যে গঙ্গায় সন্তান বিসর্জন, পণ প্রথা, কন্যা সন্তান নষ্ট, এই বিভিন্ন সামাজিক কুসংস্কারের দিক বিরুদ্ধে তিনি এগিয়ে আসেন। গঙ্গায় সন্তান বিসর্জন, পণ প্রথা, এইরূপ বিভিন্ন সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে তিনি এগিয়ে আসেন এবং এগুলো সব সমূলে উৎখাত করার জন্য তিনি এককভাবে লড়াই চালিয়ে যান। তার এই মহিষী মহান কর্তব্যের জন্য মোগল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি ভূষিত করেন এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারত পথিক আখ্যা দেন। অন্যান্য সংস্কার বলবে যে সমাজের অন্যান্য সংস্কার, কুসংস্কার দূর করে অন্যান্য সমাজ সংস্কার, গঙ্গায় সন্তান বিসর্জন, কৌলিন্য প্রথা, পণ প্রথা, বহু বিবাহ প্রথা, বাল্য বিবাহ প্রথা, এর দূরীকরণের জন্য তিনি এগিয়ে আসেন। সঙ্গে সঙ্গে সমাজে বিধবা বিবাহ প্রবর্তনের জন্য তিনি প্রবলভাবে আন্দোলন চালিয়ে যান। উপসংহারে বলবে ভারত পথিক রাজা রামমোহন রায় ভারতবর্ষে যে আধুনিকতার সূচনা করেন তার এই ফলশ্রুতি আজকের আধুনিক ভারতীয় সমাজ। রাজা রামমোহনের কাছে বাঙালি নয়, সমগ্র ভারতের মানুষ চিরঋণী। তিনি যে নব আধুনিকতার সঞ্চালন করেন তা আজও সমানভাবে প্রজ্বলিত হয়ে এক নব ভারতবর্ষের সূচনা করেছে। ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই লাইক শেয়ার করবে।
সাবস্ক্রাইব করবে। এটা আমার যদি ভালো লেগে থাকে, পরের ভিডিওতে আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করব। এটা অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার 2023-এর এক সম্ভাব্য প্রশ্ন। ভালো থেকো, সুস্থ থেকো।